রাজনীতি কলে খুব জটিল কিছু না। ইন্ডিয়া যা কবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল। আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খেয়েছে, হালা ইন্ডিয়ান মাল। আজ শুধু বিএনপি নিয়ে কথা। পরিবেশে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে একটি অভিযোগ, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদের নির্দেশ দিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পর হামলা চালানোর জন্য। আমরা গতকালকে দেখলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন মোহাম্মদ এজাজ, তার দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তো এই ব্যক্তিকে তো নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার, তাহলে কি এমন ঘটনা ঘটাইলো যেটা নিয়ে আদালত তার দেশ ত্যাগের বেলায় নিষেধাজ্ঞা দিয়েছে? নিশ্চয়ই বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের কাছে জামাতের ইমেজ নতুন করে বাড়তে শুরু করেছে। আমার এখন খুব মনে পড়ে যাচ্ছে কোরআন শরীফের সেই আয়াতটা, সম্ভবত সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যারা মুখের ফুৎকারে এই দিনের আলোকে নিভিয়ে দিতে চাও, আমি সেটাকে আরো দ্বিগুণ জোরে প্রজ্বলিত করি। যখন কোনো দলের আদর্শিক মৃত্যু ঘটে তখন তারা নিজেরাই নিজেদের ধ্বংস করতে শুরু করে। গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে যা ঘটলো তা প্রমাণ করে বিএনপি এখন এক ভয়াবহ পলিটিক্যাল ইমপ্লোশন বা রাজনৈতিক অন্তর্ঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। ৭৯টি আসনে বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন দলের নেতারা। এর মধ্যে ৪৬ আসনে শক্ত অবস্থানে আছেন এসব স্বতন্ত্র প্রার্থীরা। তাদের কারণে ভোটের মাঠে বাড়তি চাপে পড়েছেন বিএনপির ধানের শীষ বা সমঝোতার প্রার্থীরা। যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের কিছু অকল্পনীয় ঘটনা ঘটতে যাচ্ছে, শুনে আপনি অবাক হবেন। এর তাৎপর্য নিয়ে সন্দেহ সংশয় জল্পনা কল্পনা শুরু হবে যে আসলে কি ঘটতে যাচ্ছে। ১২ তারিখ কি নির্বাচন হবে? হলেও বা কি ইউনুস কি থেকে যাবেন, না পরবর্তী সরকারের গতি প্রকৃতি গন্তব্য ইউনুসই ঠিক করে দিবেন? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল নিউজে চলে যাব। তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত আপডেট ও গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। নির্বাচনের জাস্ট কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের কিছু অকল্পনীয় ঘটনা ঘটতে যাচ্ছে, শুনে আপনি অবাক হবেন। এর তাৎপর্য নিয়ে সন্দেহ সংশয় জল্পনা কল্পনা শুরু হবে যে আসলে কি ঘটতে যাচ্ছে। ১২ তারিখ কি নির্বাচন হবে? হলেও বা কি ইউনুস কি থেকে যাবেন, না পরবর্তী সরকারের গতি প্রকৃতি গন্তব্য ইউনুসই ঠিক করে দিবেন? নির্বাচন হলেও ক্ষমতা হস্তান্তর কি এত সহজে হবে? অনেক প্রশ্ন এখানে আছে, অনেক সন্দেহ সংশয় আছে। দর্শক, এখানে দুইটা পার্সপেক্টিভ আমি আলোচনা করবো। একটা হচ্ছে যে হ্যাঁ, স্বাভাবিকভাবে ১২ তারিখে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ১৭-১৮ তারিখের মধ্যে নতুন সরকার গঠন হবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে ইউনুস চলে যাবেন, শেষ। আরেকটা হচ্ছে যে গণভোট নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। যেমন গণভোটে যদি হা জিতে তাহলে তো হয়ে গেল, হা জেতার পর এখানে অনেক কিছু ঠিক করে দেওয়ার বিষয় আছে। সংস্কার মানে সহজ কথা যদি বলি, গণভোটে হা জিতানো, হায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার নিশ্চিত, এগুলো ফাইনালাইজ করার আগে ইউনুস ক্ষমতা ছাড়বেন না, অথবা এগুলো নিশ্চিত করানোর গ্রান্ট এড়িয়ে ইউনুস ছাড়বেন। দ্যাট কুড বি, এটা একটা বিষয়। বিশেষ করে গণভোটে যদি না জিতে, বাই চান্স আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে যদি না জিতে, ধরে নিলাম, এটা হবে না কিন্তু ধরে নিলাম, তাহলে ইউনুস ক্ষমতা ছাড়বে না। কারণ জুলাই সনদ বাস্তবায়ন করাটা ইউনুসের ক্ষমতার পূর্ব শর্ত ছিল, অতএব সেটা বাস্তবায়ন না করে তিনি যেতে পারেন না। এটা গণঅভ্যুত্থানের সাথে বেইমানি। দর্শক, এখন যুক্তরাষ্ট্রের সাথে যেসব ঘটনা ঘটছে এটা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে। শুধু যুক্তরাষ্ট্র না, ইউরোপের সাথে এবং ডোমেস্টিক্যালি যেটা ঘটছে এটা অকল্পনীয়। এটা হয় না, কখনোই হয়নি অতীতে। এটা রহস্য আমরা উদ্ঘাটন করার চেষ্টা করবো এই আলোচনায়। দর্শক দেখেন, খবরটা দেখলে বুঝবেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি। আবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত একটি এফটি আলোচনা শুরু, আহ্বান প্রধান উপদেষ্টার। ইউনুস আছেন এই ১২ তারিখ থেকে, ১২ তারিখের পর কয়েকদিন অনেকে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া শুরু করেছে। সেটা ৯ ফেব্রুয়ারি চুক্তি করবে কেন? এটা তো পরবর্তী সরকার হাতে ছেড়ে দেওয়া দরকার। আর ইন্টারিম বা নির্বাচনকালীন সরকার, যেমন এখন কিন্তু রুটিন কাজ ছাড়া কিছু করার কথা না, কিন্তু নিয়মিত আইন প্রণয়ন করছে, অধ্যাদেশ জারি করছে এবং গেজেট হচ্ছে, নতুন নতুন আইনের খসড়া অনুমোদন হচ্ছে, অ্যাজ ইফ যে সরকার থেকে যাবে। এটা থেকে একটা বিষয়, এই যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি, এটা কয়েকটা তাৎপর্য। একটা হচ্ছে যে যদি নির্বাচন বানচাল হয় বা যে কারণে হোক, যদি সরকারকে টিকে থাকতে হয়, টিকে যেতে হয়, তাহলে তার সব প্রস্তুতি তার আছে। আবার দেশের মধ্যে পে স্কেলের যে বিষয়টা, পে স্কেল এগুলো যদি দীর্ঘমেয়াদে থাকতো ঠিক আছে, তাহলে তারা এটা বাস্তবায়ন করে যেত। কিন্তু এমন ভাবে সবকিছু সাজিয়েছে, পে স্কেলটা জাস্ট বাস্তবায়ন বাকি আছে, অন্য সব তো হয়ে গেছে। কমিশন গঠন, রিপোর্ট চূড়ান্ত, কার বেতন কত, সব ফাইনাল। তাহলে এই পে স্কেল এটাও বা কেন করছে? ওটাও হচ্ছে যে সরকারকে যদি টিকে থাকতে হয়, থেকে যেতে হয়, তাহলে স্বাভাবিক সরকারকে সহ্য করতে পারে না অনেকে, যে সরকারি হোক, মানুষ বিরক্ত হয়, এই জন্য নানান ভাবে থাকতে হয়। তার মধ্যে একটা হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারী এমনি বিএনপি দালালি করে পে স্কেল একটা দিয়ে দিলে সবাই ঠান্ডা হয়ে যাবে। যদি ইউনুসকে টিকে থাকতে হয়, টিকে থাকতে যা যা দরকার সবকিছু রেডি করেছে। যুক্তরাষ্ট্রের সমর্থন, চীনের সমর্থন, সব রেডি, পকেট থেকে বের করলেই হবে। আবার আপনার এই সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করার মেকানিজম
সব রেডি, ঘোষণা দিলেই হবে। সাপোজ 14-15 তারিখ ঘোষণা আসলো যে না, এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না, 15 তারিখ ঘোষণা দিল যে পে স্কেল বাস্তবায়ন, দেখবেন সব ঠান্ডা। আর মাঠের পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করতে ওটা জানে। আন্দোলন করবে, এটা বিকল্প। আমি চাই যে এরকম না হোক, নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হোক, জনগণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতা আসুক, আমাদের প্রত্যাশিত এটা। কিন্তু যদি এটা না হয়, কোনো অঘটন যদি ঘটে, তাহলে বিএনপি আন্দোলন করবে। বিএনপি থাকবে দৌড়ের উপর, নারী নির্যাতন, নারী হেনস্থা, চাঁদাবাজি, এগুলোর কারণে অভিযান ছিল, ওরা তো থাকতে পালাতো, কিসের আন্দোলন করবে? অতএব কিন্তু চাইলে খুব সহজেই ক্ষমতায় থাকতে পারবে, কোনো চ্যালেঞ্জের মুখে করতে হবে না। বিএনপি কিসের আন্দোলন করবে? ওরা থাকবে সব পালাতো, আপনি কল্পনা করতে পারবেন না। তো দর্শক, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি 9 ফেব্রুয়ারি। তাহলে বুঝেন এখানে দ্বিতীয় তাৎপর্য যেটা এই 9 ফেব্রুয়ারির সম্ভাব্য ঘটনা, যে যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়, 12 ফেব্রুয়ারি নির্বাচন যদি কার্যকর হয়, তারপরও পরবর্তী সরকারের অনেক গতি প্রকৃতি ইউনূস সরকার নির্ধারণ করে দিচ্ছে, এটা ফাইনাল। ইউনূস সরকারের যে পররাষ্ট্রনীতি ধারা, এটা ধরে রেখেই সামনে যেতে হবে। চাইলেও আপনি নতুন ভাবে কিছু করতে পারবেন না। এই ভিত্তিপ্রস্তর ইউনূস স্থাপন করে দিতে চায়। একই সাথে জুলাই সনদ পরবর্তীতে ক্ষমতায় যারা এসে তারা মানতে বাধ্য হবে। তাদের গলায় হাতে পায়ে শিকল দিয়ে দেওয়া হয়েছে, চাইলেও তারা এদিক ওদিক যেতে পারবে না। তারা জুলাই সনদ মানতে বাধ্য হবে, সংস্কার করতে বাধ্য হবে। আপনি সংস্কার করবেন না, 2 নম্বরই করবেন, আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এমন ভাবে ইউনূস শিকল দিয়ে বাঁধছে। আর পরবর্তী সরকারকে শিকল দিয়ে হাত পা বাঁধার প্রমাণ হচ্ছে এই 9 ফেব্রুয়ারি বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে। অবশ্য এখানে জামাতের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার। জামাত সরকারের যে ফরেন পলিসি, সম্ভাব্য জামাত সরকারের অলরেডি তারা যে ইঙ্গিত দিয়েছে, ইউনূসের ধারাবাহিকতাই তারা রক্ষা করবে। এটা জামাত ক্ষমতায় আসতে আরো সহায়ক হবে এবং জামাতের ফরেন পলিসি স্পষ্ট, জাতি বুঝতে পারবে। এবং যুক্তরাষ্ট্র ক্লিয়ার হয়েছে যে জামাত ক্ষমতা আসলে ফরেন পলিসি কি হবে। আর এই কারণেই জামাতকে তারা মেনে নিয়েছে বা জামাত সরকারকে তারা পছন্দ করছে। বাংলাদেশের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হ্রাস এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে আগামী 9 ফেব্রুয়ারি ওয়াশিংটন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর সম্ভাবনা তৈরি হয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, নির্ধারিত তারিখে চুক্তি সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় খসড়া প্রস্তুত করা হয়েছে এবং অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সামারি পাঠানো হয়েছে। একদম চলে যাওয়ার সত্যি যদি ইচ্ছা থাকতো বা কোনো বিকল্প চিন্তা না থাকতো যে 12 ফেব্রুয়ারি নির্বাচন মানে নির্বাচন, এই বছরে যেমনই হোক ক্ষমতা দিয়ে চলে যেতে হবে, তাহলে এই সব কাজ এখন টেবিলে উঠতো না। ওটা নির্বাচিত সরকার, এক সপ্তাহ ঝুলিয়ে রাখতে পারলেই তো পরবর্তী সরকারের উপর কাজটা চলে যায়। ইউনূসকে কেন করতে হবে? মানে ইউনূস আসলে দেশপ্রেমিক, যে দেশকে কোনো অনিশ্চয়তার মধ্যে তিনি ফেলে দিয়ে চান না। তিনি দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব নিতে চান, তিনি নেতৃত্ব দিতে চান এবং তিনি চলে গেলে বিকল্প তৈরি করে চলে যেতে চান। যেরকম হোক আমি চলে যাই বাবা, তোমরা দেখো যেরকম খাও না, এটা না, কি করবা অভিভাবক হিসেবে। আদর্শ পিতার যে কাজ, ইউনূস নতুন বাংলাদেশের স্থপতি হতে পারেন জাতির পিতা হিসেবে। জাতির পিতা অনেক, ওয়ান অফ দি, অথবা নতুন বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স, অনেক ফাদার্স, তাদের মধ্যে একজন হতে পারেন। অ্যাটলিস্ট আমরা বলবো অফিসিয়াল স্বীকৃতি থাকুক বা না থাকুক, তার একটা প্রমাণ হচ্ছে যে ভবিষ্যতের উপরে কি হবে, কি সবকিছু ঠিকঠাক করে দেওয়া। ঘরের লোকজন কি খাবে না খাবে কোনো খোঁজ খবর নেই, আমি চিল্লায় চলে গেলাম না। পরবর্তীতে 100 বছর কিভাবে চলতে হবে, পরবর্তী বংশধর কিভাবে চলবে, সব ঠিকঠাক করে তারপরে যাচ্ছেন ইউনূস। রাজনীতি তাহলে খুব জটিল কিছু না। ইন্ডিয়া যা কবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল। আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায়, তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খেয়েছে, জ্বালা ইন্ডিয়ান মাল। আজ শুধু বিএনপি নিয়েই কথা। বিএনপি তো গালাগালি করি, আরেকটু গালাগালি করার সুযোগ পাইল আর কি। আগে 3 জন মুরব্বী নিয়ে কথা, মুরব্বী নেতা নিয়ে কথা, আগে মাপছে আনি প্রত্যেকের শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ। প্রথমে মির্জা ফখরুল ভাই, দেখেন উনি কি বলেন। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই, অথচ আমরা জানি 3-3 বার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চেয়েছে। একবার মন্ত্রী পর্যায়ে, একবার প্রধানমন্ত্রী পর্যায়ে, আরেকবার রাষ্ট্রপতি পর্যায়ে। তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন, সে সময় ওনার মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই। এখন কেন বলেন? কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা এনে দিচ্ছি, এমনি এমনি তো হবে না, খরচাপাতি আছে। আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও। কি সার্ভিস? যাবো না। মির্জা ফখরুল কইছে পাকিস্তানকে বাম্বু দিবা, ইন্ডিয়া কইছে, তো উনি বাম্বু দিলেন। আচ্ছা এবার বলেন তো, এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে পারবে? ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো, কোনোদিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে? নাকি বলবে জিয়ারে তখন করেছে তাই না? এটা কোনোদিন বলিছে? বলে নাই। কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে। দেখেন, ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু, আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। যাই হোক মির্জা ভাই, আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন, এটি সেই সময়ের গল্প শুনবার চাই। মানে কোটি কোটি যুদ্ধ করেছেন, কোটি ট্রেনিং নিছেন, কারা কারা আপনার সহযোদ্ধা ছিল, কবে অস্ত্র জমা দিলেন, কি অস্ত্র ব্যবহার করেছেন। মানে হাউস আছে কেন পাকিস্তানের উপরে যেমন বিলা
আপনি তো মনে লয় যে সখানিক পাকিস্তানি আমি জয় বাংলা করেছি না গল্প করবেন হাউস আছে আমার কলে ছবি ছবি কই মির্জা ভাই আপনার উপরে না হেভি স্টাডি করেছি কেন করেছি জানেন আপনারা বোঝার জন্য স্টাডি করে পেয়েছে কি জানেন না খারাপ কিছু কম না আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিক্ষকতার ক্যারিয়ার পরে ঠাকুরগাঁও কলেজের ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন খুবই জনপ্রিয় টিচার ছিলেন ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো মাশাআল্লাহ আবার অদ্ভুতভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করেছেন এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা বিভাগের আবার ডিজি আছিলেন এমন সেলিব্রেটেড শিক্ষকের জীবন চাইরা অডিটর কেন হইলেন এটা মিলাইতে পারি নাই তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি কারো সম্পর্কে জানতে হলে এভাবে ডিল করবেন খুঁড়বেন তারপরে তাই আপনি ভালো তার ডিল করতে পারবেন যাই হোক এবার আরেক বিএনপির সিনিয়র নেতারা নিয়ে আলাপ করি এবার মির্জা আব্বাস ভাই মির্জা আব্বাসের ভাবিছিলাম কিছু কমু না এরে ওরে দিয়া মেসেজ পাঠায় আমি যেন আর কিছু না কই আমি যেন তারা না ধরি আবার নিজে তার দলের কর্মীদের লালায় দেয় কয় নাকি সোজা হয়ে যাবো শুনেন আপনার ফেসবুক চালান নাকি চালান জবাব দেন না কেন জবাব নাকি ফেসবুকে উল্টো পাল্টা কথা রাখে জবাব দিয়ে দিয়ে এগুলো সোজা হয়ে যাবে মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আকথা বলবেন কুকথা বলবেন একটা মানসিক চরিত্র হরণ করবেন এগুলো কি ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনারা দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনারা দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেবো আমরা রাজনীতি করবো না আপনারা আসেন না আমি কি দেশে গেলে আমরা প্রাইম মিনিস্টার বানাবেন আমরা তো বানাবেন না দেশে আমারে ডাকেন কে কয়দিন আগে কইছিল না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি আবার কি কইছে আমি কখনো কই নাই এই 2 দিনে কথা ঘুরে ফেলছে কে সোজা হয়ে যায় দেখি চাও কে সোজা হয় হ্যাঁ দেশে ডাক ইচ্ছে যে ভাবিচ্ছে যে দেশে গেলে দাবরানি দিবি আমার দাবরানি কেমনে দিবি জানেন এই যে দলের নেতা স্কুল শিক্ষকের কলজা টেনে ছিঁড়ে ফেলাতে চায় দেখি চাও তুমি চলো তোমার খুব আমাদের একবারে নিশ্চিন্ন করে দিব তোমার কি কথা বলো তুমি ছেলে তোমার নামে আমি মামলা দেবো আমি ওর থানা দেয়া আমি ওখানে ইসরায়েল লিখবো লিখি ওকে অ্যারেস্ট করে দিয়ে তারপরে আমি আসবো কুড়িগ্রামে কি কয় ক্ষমতা না আসতে আসতেই এই শুরু করেছেন ক্ষমতা গেলে কি করবেন এটা পাবলিক জানে আপনাদের তো উন্নতি হইতেছে না ক্রমাগত অবনতি হইতেছে দুঃশাসন শুরু করলে আবার লড়াই শুরু করবো দেশের মানুষকে তো অরক্ষিত রাখা যায় না মির্জা আব্বাস ভাই আমি সোজাই আছি কিন্তু আপনারা একেবারে ফ্ল্যাট করে দিব একেবারে হুতায় দিব উঠবার পারবেন না এই বুড়া বয়সে আপনি কল্পনা করতে পারতেছেন না আপনার আমি কোন দিক দিয়ে ধরবো মির্জা কথা আমি কইছি কোন কথাটা মিশা কইছি কইবেন হ্যাঁ কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন কার সাথে যুদ্ধ করেছেন আমি নানাভাবে প্রশ্ন করিয়া কইছি আপনি ভালো মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করেছেন দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই শেরের উপরে শোয়াশের আছে শোনেন মির্জা আব্বাস ভাই মানুষের 3টা জিনিস ডরায় এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন জানের ভয় সম্মান হারানোর ভয় আর সম্পদ হারানোর ভয় আমার জানের ভয় নাই সম্মান হারানোর ভয় না আমার সম্মানই নাই আপনি কি নিবেন আর সম্পদ এটাই এই যে এটা কেড়ে নিতে পারবে না কেউ আপনার লেসপেন্সারদের পিছিয়ে লেগে দিতে পারেন ভালো শিখতে পারবেন না বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না সব বিগ শটের আমল নামা ব্যয় করবো টাই না এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক্লান্টশালায় পরিণত হয়েছে যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়ে যুদ্ধের ইতিহাস বিকৃত করে আবার জনগণের শাসনের বুলি আড়ায় চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয় আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায় কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার ঊর্ধ্বে ওঠায় হয় তাদের অভিষ্ট রাজনীতি আজ জনগণের না নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জ্বলে ওঠে তার ভয় নিয়ে আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায় কেন হ্যাঁ কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমিক অথচ প্রশ্ন করার সময় এখনই জানতে চাই আপনি যদি জবাব দিতে চান নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিচ্ছেন একবার বলেন একবার দিচ্ছেন জবাব জনগণের সামনে দাঁড়ায় জিন্দগিতে দেন নাই মজা আরই মজা আপনি যদি বলেন দুর্নীতি হবে না আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন দেশের মানুষ সব বুঝে বোকা না এখন কেউ চোখ বন্ধ করে ভোট দেয় না তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এর ছায়ায় লুকায় থাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র একটা দুর্নীতির ইতিহাস এখন সময় আসছে গলা ছেড়ে বলার এই দেশ কারো বাপের না পারিবারিক ব্যবসা না এদেশের জমি গ্যাস শিক্ষা ভোট সবই জনগণের সম্পদ আর এই সম্পদের হিসাব চাই জবাব চাই বাম ডান না ন্যায় অন্যায়ের মাপকাঠিতে কারণ আজ আপনারা তো দর্শক ভিডিওটি দেখলেন দেখে কি জানলেন কি বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে একটা শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ